অমিত দাসের লেখা গল্প হারিয়ে পাওয়া। কয়েকদিন আগে নিতান্ত বাধ্য হয়েই বেজার মনে বাড়ি থেকে বেরোলাম। উদ্দেশ্য ইলেকশন পোলিং পার্সোনাল ট্রেনিং। ভাবলাম ট্রেনিং রুমে গিয়ে নিশ্চয়ই পূর্ব পরিচিত কারো কারো সাথে দীর্ঘদিন পর পুনরায় দেখা হয়ে ভালো লাগবে, অন্তত বেজার ভাবটা কেটে যাবে। কিন্তু বিধি বাম, ট্রেনিং রুমে ঢোকার মুখেই আর এক বিড়ম্বনা শুরু হলো। পিছনে ফেলে আসা অতীত যেভাবে হঠাৎ করে সামনে এসে দাঁড়াবে সেটা কোনোদিন কল্পনাও করিনি। সেখানে এমন একটা অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হলাম যে আমার অবস্থা অনেকটা সাপের ছুঁচো গেলার মতো হয়ে উঠল। না পারছি পরিস্থিতির সামনাসামনি হতে, আর না পারছি সেখান থেকে মুখ ফিরিয়ে পিঠ টান দিতে। এবার আসল কথায় আসি। কলেজের যে ঘরটায় আমার ট্রেনিং ছিল সেটা পেল্লাই একটা হল ঘর। ভিতরে সারি সারি তিনটে রো, ঘর ভর্তি সব আমার মতো হবু পোলিং পার্সোনাল। মাঝের সারির প্রথম বেঞ্চে একজন অপারেটর ল্যাপটপ নিয়ে স্ক্রিন ম্যানেজ করছেন। স্ক্রিন এবং বেঞ্চের সারির মাঝে ফ্লোরের উপর রাখা ডায়াসে মাইক্রোফোন হাতে এক মাঝবয়সী ভদ্রমহিলা দাঁড়িয়ে ভোটের দিন পালনীয় দায়িত্ব কর্তব্য সম্পর্কে বুঝিয়ে দিচ্ছেন। পরনে জিন্স আর তার সঙ্গে মানানসই একটু লম্বা ঝুলের কুর্তি, কাঁধ পর্যন্ত লম্বা চুল, তাতে ব্রাউন স্ট্রেক। দূর থেকে তাকে দেখে বেশ ব্যক্তিত্বময়ী মনে হলো। ক্রমশ ঘরে প্রবেশ পথের দিকে এগিয়ে আসতে আসতে সেই দরজা চৌকাঠের সামনে এসে পৌঁছেছি। অমনি তার মুখ আমার চোখের ফ্রেমে পুরোপুরি সেট হয়ে গেল। তখনই আমার পা দুটো স্থির হয়ে গেল। মনে হলো কেউ যেন স্ক্রু দিয়ে মেঝের সঙ্গে ফিক্স করে দিয়েছে। যাই হোক, ট্রেনারকে চিনতে পেরে ঘরে ঢোকার ইচ্ছেটা উবে গেল। কিন্তু ভিতরে তো যেতেই হবে, অন্য কোনো অপশন নেই। কারণ ট্রেনিংয়ে অনুপস্থিত হলেই শোকজ খেতে হবে, বিস্তর ঝামেলাও পোহাতে হবে। কয়েক মুহূর্ত কাটতে সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমি ভিতরে প্রবেশ করব। অগত্যা তার দিকে চেয়ে ইশারায় ভিতরে আসার অনুমতি চাইলাম। দেখলাম তার দু চোখে হারানিধি খুঁজে পাওয়ার আনন্দ ফুটে উঠল। স্মিত হেসে সে ঘরে আসার আমন্ত্রণ জানালো। সমুদ্র যেন তার তর্জন গর্জন থামিয়ে শান্ত সরোবরের ন্যায় আমার সামনে ধরা দিল। অথচ তার ভয়ের রুদ্ররূপই আমি দেখে এসেছি কলেজের দিনগুলোতে। তখন আমি কলেজে সেকেন্ড ইয়ার। সঙ্গদোষ কিংবা গুণ যাই হোক, 12 ক্লাসে পড়ার সময় থেকে আমি রাজনীতিতে একটা অমোঘ টান অনুভব করতাম। লুকিয়ে টুকটাক দেওয়াল লিখতাম, মাঝে সাঝে দাদারা কেউ বললে স্ট্রিট কর্নার স্পিচের পয়েন্টগুলো সাজিয়ে দিতাম। এই অতনু, ভেতরে এসো, দাঁড়িয়ে রইলে যে। আইভির কথায় অচল থেকে সচল হলাম। জড়তা কাটিয়ে একটু মুচকি হেসে রুমে ঢুকে হলের মাঝামাঝি একটা বেঞ্চে ধারের দিকে বসে গেলাম। পাশেই এক পরিচিত। কলেজে ভোট। আমি সেবার বিরোধী পার্টির মনোনীত প্রার্থীর একজন এজেন্ট। ভোট চলাকালীন ভোট কক্ষের মধ্যেই কয়েকজনের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করতেই যেন দক্ষযজ্ঞ বেঁধে গেল। ঠিক তখনই শুনলাম ভোট কক্ষের বাইরে করিডর থেকে কলেজের সদ্য প্রাক্তন জিএস প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ততোধিক ঝাঁঝের সঙ্গে কাউকে নির্দেশ দিচ্ছে। অতনু মালটা কোথায় রে? শালা সকাল থেকে যত চুলকিবাজি শুধু ওর জন্য। এই ভ্যাটকা, মালটাকে আজ আচ্ছা করে আপ্যায়ন করিস তো। কথাটা শেষ হতে না হতেই সেই বিপক্ষ দলের এজেন্ট এসে ওর লোমশ গদার মতো হাত দিয়ে আমার বুকের উপর জামাটা খপ করে খামচে ধরল। ঘটনার আকস্মিকতায় নিজেকে বাঁচাতে কিভাবে যেন আমিও তখন শটানোর মুখ লক্ষ্য করে সজোরে একটা ঘুষি চালিয়ে দিলাম। কিন্তু ফল হলো উল্টো। যাকে লক্ষ্য করে ঘুষি চালালাম সে মাথা সরিয়ে নয়, তার পিছনে দাঁড়িয়ে থাকা জিএস এর মুখে গিয়ে লাগলো সেটা। আর কি আমি ছাড়া পাই তখন? সকলে মিলে আমাকে আচ্ছা করে দুরমুশ করতে শুরু করলো। তখনই ঘরে ছুটে এসে ঢুকলো একটি মেয়ে। ততক্ষণে জিএস সেখান থেকে সরে গেছে। যাওয়ার আগে তার চামচেদের নির্দেশ দিয়ে গেল আমাকে যেন কলেজ ক্যান্টিনে নিয়ে গিয়ে বেঁধে রাখা হয়। তারপর রাত্রে আমার আপ্যায়ন শুরু হবে। মেয়েটি এসেই ওদের জোর ধমক দিয়ে বলে উঠল, সবকটা অকর্মার ধারী, কতক্ষণ হয়ে গেল তোদের দাদা তোদের একটা কাজ দিয়েছে, এখনো সেটা করে উঠতে পারলি না? ওকে চ্যাংদোলা করে নিয়ে চল এক্ষুনি। বলেই সে বেরিয়ে গেল। ওরা সবাই মিলে আমার হাত পা মুখ বেঁধে কফিন বই নিয়ে যাওয়ার মতো করে অর্ধচেতন শরীরটাকে নিয়ে যেতে লাগলো। হঠাৎ চোখে বেশ আরাম পেলাম। বুঝলাম কেউ জলের ঝাপটা দিল। তখনও সারা গায়ে অসহ্য যন্ত্রণা। একটু একটু করে আগের ঘটনা সব মনে পড়ে যাচ্ছিল। আসলে তখন ক্রমশ চেতনা ফিরে আসছিল।
বুঝতে পারলাম এটা ক্যান্টিন নয়, কারণ ক্যান্টিনের পরিচিত গন্ধ, দেওয়াল, মেঝে, বসার জায়গা সব আমার নখদর্পণে। দাদা কিন্তু কলেজের সেরা মালটাকে পটিয়েছে মাইরি। কণ্ঠস্বরটা একটু জড়ানো হলেও বেশ বুঝতে পারলাম কণ্ঠটা সেই ভ্যাটকার। অন্য একটা স্বর খিক করে হেসে বলল, দাদা হলো গিয়ে শালা এমএল এর ব্যাটা। আইভি দিকে দাদা পটাবে না তা তোর মতো হোদল কুতকুত পটাবে? এইসব ওদের কথাবার্তার মধ্যেই শুনতে পেলাম ঘরের বাইরে থেকে ক্রুদ্ধস্বরে সেই পরিচিত নারী কণ্ঠ কিছু বলতে বলতে এগিয়ে আসছে। যখন সেই স্বর শোনার মতো স্পষ্ট হলো, বুঝলাম মেয়েটি পাশের ঘর কিংবা বারান্দা থেকে ছেলেগুলোর কাছে জবাব চাইল। পিগলেটগুলো কাজ শেষ না করেই গ্লাস নিয়ে বসেছিস মনে হচ্ছে। এই ভ্যাটকা, তোকে যে বলেছিলাম ছেলেটার চোখে মুখে জল দিয়ে ওর জ্ঞান ফেরানোর ব্যবস্থা করে আমাকে খবর দিতে, তার কি হলো? এবার একটু জড়ানো গলায় উত্তর এলো, দিদি জল তো দিলাম, কিন্তু শালা মানে কিছুই তো হলো না মাইরি। বুঝলাম, এই ভ্যাটকাই আমার জ্ঞান ফিরিয়েছে। মেয়েটির পায়ের শব্দ অনুসরণ করে বুঝলাম সে আমার ঘরের দিকেই আসছে। আমি তৎক্ষণাৎ চোখ বন্ধ করে অজ্ঞান হওয়ার ভান করে পড়ে রইলাম। চোখ বন্ধ অবস্থাতেই বুঝলাম ঘরের আলো জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠলে মানুষ যেমন আচমকা চিৎকার করে ওঠে, সেইভাবে মেয়েটি চেঁচিয়ে উঠল, হারামিগুলো, এটা কি করেছিস? ও যে মরে যাবে। এত জায়গায় কালশিটে, উফ, রক্ত জমে আছে বিশ্রীভাবে। এ কি, দলীয় পতাকা দিয়ে হাত পা বেঁধেছিস? যত সব গান্ডু, খোল শিগগির। একজন বলল, দিদি ওর দলের পতাকা দিয়েই তো বেঁধেছি। শালা বড্ড। ওর মুখের কথা শেষ হবার আগেই মেয়েটি বলল, পতাকা যে দলেরই হোক তার আলাদা মর্যাদা আর সম্মান আছে রে। অবশ্য কাদেরই বা বলছি। ওর এই বাক্যটি আমার কানের খুব কাছে উচ্চারিত হলো। ঠিক তখনই কোমল হাতের স্পর্শ আর পারফিউমের মিষ্টি সৌরভে বুঝলাম মেয়েটি নিজেই আমার বাঁধন খুলে দিল, আর ওদের শাসানি দিয়ে বলল আমাকে যেন দ্রুত হাসপাতালে ভর্তি করে দিয়ে আসে। কেউ কিছু প্রশ্ন করলে যেন বলে ওরা আমায় এই রকম অর্ধচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেছে। পরে বোধহয় আমি সত্যিই পুনরায় অচেতন হয়ে পড়েছিলাম, কারণ জ্ঞান এলে দেখে আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। চারপাশে হোস্টেল মেটরা অনেকেই ভিড় করে উৎকণ্ঠা নিয়ে আমার দিকে চেয়ে আছে। পরে জেনেছিলাম ওরা আমার নামে একটা থানায় মিসিং ইনফরমেশন দিয়েছিল, তাই হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ ওদের আমার খবর জানিয়েছিল। এত বছর পর সেই ব্যাপারে আর বিশদ মনে করতে চাই না, সেই স্মৃতি বড্ড তিক্ত। যাই হোক, এত অঘটনের মধ্যেও আইভিকে কিন্তু মনে মনে আমার খুব ভালো লেগে গেছিল। বিপক্ষ দলের পতাকার প্রতি ও সম্মান বোধ, ওই বর্বরদের কবল থেকে আমায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো, সব মিলিয়ে আমার কাছে ওর ইমেজটা দৈত্যকুলে প্রহ্লাদের মতো মনে হয়েছিল। যদিও একটা মনে প্রশ্ন তুলেছিল, আইভি নিজেও কি এই ঘটনার আর একজন চক্রী নয়? আবার সেই মনই সাফাই দিয়েছিল, ওর যতটা চক্রী হওয়ার সম্ভাবনা ঠিক ততটাই নির্দোষ হওয়ার সম্ভাবনা ছিল। মানব মন বড়ই অদ্ভুত এবং রহস্যাবৃত। নইলে কলেজে এত মেয়ে থাকতে আইভিকেই বা আমার মনে ধরবে কেন? হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দিন তিনে পরে একদিন দুপুরে হোস্টেলে আমার ঘরে ঘুমোচ্ছিলাম। তখন শুনলাম দরজায় কেউ টোকা দিচ্ছে। বিছানায় শুয়ে শুয়ে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে দেখি আইভি। আপনি? ওকে দেখে বেশ বিরক্তির সঙ্গে শব্দটা মুখ ফসকে বেরিয়ে এলো। মনে হচ্ছিল ওকে দূর করে দিই হোস্টেল থেকে, কিন্তু সেই মুহূর্তে পারিনি। হয়তো অবচেতন মনে ওর প্রতি কৃতজ্ঞতাবোধ ফল্গুধারার মতো প্রবাহিত ছিল। আমার প্রশ্নের জবাব না দিয়ে সে মুচকি হেসে ঘরে ঢুকে পড়ার টেবিলের সামনে থেকে চেয়ারটা টেনে বেডের সামনে বসে ধীরে ধীরে বলল, প্রথমেই বলি আপনি আজ্ঞে নয়, তুমি করেই বলো। তারপর গলাটা একটু সাফ করে নিয়ে বলল, জানি আমার অপরাধ ক্ষমার অযোগ্য, শুধু এটুকু প্রার্থনা করি যেন একদিন আমারও এমন আসে যেদিন তোমার ঋণ শোধ করতে পারি। এমন ন্যাকামি মার্কা ডায়ালগ শুনে আমার খুব রাগ হচ্ছিল। মনে মনে বললাম, তুমি আবার আমার কাছে ঋণী হবে কেন? সব জেনে শুনে এখানে এসে ন্যাকামি করতে লজ্জা করছে না? কিন্তু কি যে হলো, বলে ফেললাম, আপনি আমার কাছে ঋণী হবেন কেন? আমি তো আপনার কাছে কৃতজ্ঞ। সেদিন আপনি না থাকলে তো আমি বাঁচতামই না, তাই না? তা নয়, সেদিন তোমার ওই পরিস্থিতির জন্য দায়ী কে ছিল সেটা যদি। কথা শেষ হওয়ার আগেই হঠাৎ করে ওর ফোনটা বেজে উঠল।
ফোন রিসিভ করে থমথমে মুখে আমার বিছানায় ফুলের তোড়াটা নামিয়ে রেখে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল। আরে, এত কি ভাবছো বলো তো? ট্রেনিং রুমে অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা আমার সামনে মেলে ধরে পাশের সেই ভদ্রলোক কৌতূহলী দৃষ্টিতে আমার দিকে চেয়ে জিজ্ঞাসা করলো। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, না, কিছু না। অ্যাটেন্ডেন্স দিতে দিতেই দেখি একজন অ্যাটেন্ডেন্ট এসে আমার থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারের একটা কপি চাইছেন। কারণ জিজ্ঞাসা করাতে বললেন যে ট্রেনার ম্যাডাম চাইছেন। অগত্যা দেখলাম আইভি কপিটা হাতে নিয়ে ও নিজের মোবাইলে একটা শট নিয়ে রাখলো। দেখে আমি অবাক হলাম। ভাবলাম, এমন তো হওয়ার কথা নয়, এটা তো প্রোটোকলের বাইরে। আমি ওকে কলেজের ভোটের দিন যতটা রাফ ভেবেছিলাম, আসলে আইভি ঠিক ততটাই সফট ছিল। ভোট মিটে যাওয়ার পর আমি যখন আবার স্বাভাবিক নিয়মে কলেজে যেতাম, সেই সময় মনের অলিগলিতে অকারণেই ওর উপস্থিতি অনুভব করতাম। তখন মনের ভিতরটা একটা উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে যেত। আমি সেদিন কলেজের লাইব্রেরিতে একটা কোণার দিকে টেবিলে আমার নোটের খাতা আর সদ্য ইস্যু করে আনা একটা কেমিস্ট্রি বই থেকে কিছু নোট নিচ্ছিলাম। হঠাৎ দেখি আইভি এসে দুম করে পাশের চেয়ারে বসলো। আমি কথা শুরু করার জন্য জিজ্ঞাসা করলাম, আপনার কোন স্ট্রিম? এখনো আপনি বলছো? তুমি কি খুব লাজুক? এখানে তো সবাই তুমি করেই বলে। যাই হোক, আমার আর্টস। অনার্স বুঝি? কোন সাবজেক্ট? ও আচমকা আমার খাতা টেনে নিয়ে বলল, ইংলিশ। কিন্তু তোমার ইংলিশ হ্যান্ডরাইটিং তো দারুণ। তারপর একটা পাতায় হাত রেখে আমার দিকে ভ্রুভঙ্গি করে মুচকি হেসে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো, কোন রোমান হরফে কারো নাম বোঝায়? আমি বুঝে গেলাম এই মেয়ে যথেষ্ট বুদ্ধি ধরে। স্মিত হেসে রহস্যময় প্রশ্নটা আমার দিকে ছুড়ে দিল আইভি। তারপর টেবিলের উপর কনুইয়ে ভর রেখে উঁচু করে রাখা দুহাতের তালুতে নিজের চিবুকে স্পর্শ করে একটু গম্ভীর হয়ে বলতে শুরু করলো, সেদিন তোমার হোস্টেলে যেটা বলার জন্য গিয়েছিলাম, সেই দিনের কথাটা জানাতে না পারলে আমার শান্তি নেই। বলে একটু দম নিয়ে আইভি বলতে শুরু করলো, বলতে গেলে কলেজে ঢোকার প্রথম দিন থেকেই তনয় আমাকে পছন্দ করে। আমিও ওকে ভালোবাসি। ও খুব ভালো গান করে। ওর মনটাও খুব নরম। এটুকু শুনে আমি ওকে থামিয়ে কিছু বলতে উদ্যত হতেই ও হাতের ইশারায় আমায় তখনকার মতো থামিয়ে দিয়ে বলল, প্লিজ আমাকে একটু বলতে দাও, তারপর তুমি বলো। আমার হাতে বেশি সময় নেই। এই বলে সে আবার বলতে শুরু করলো, জানো, এক গ্রীষ্মের দুপুরে তপ্ত রাস্তায় এক অন্ধ ভিক্ষুক খালি পায়ে লাঠি ঠুকে ভিক্ষা চাইতে চাইতে হাঁটছিল। আমি পাশের দোকানে কয়েকটা খাতা পেন আর একটা বইয়ের অর্ডার দিয়ে অপেক্ষা করছিলাম। দেখলাম তনয় একজোড়া জুতো কিনে এনে সেই ভিক্ষুককে দিল। সেদিনও আমার মনটা জিতে নিয়েছিল। আমি এক নিঃশ্বাসে কথাগুলো শুনছিলাম। মাঝপথে ওকে থামিয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু আমার প্রতি ঋণটা কিসের জন্য সেটাই তো বলা হলো না। আমার প্রশ্ন শেষ হতে সেই কদাকা ছেলেটি আইভির পাশে এসে মার্জিত ভঙ্গিতে সামনে ঝুঁকে আইভিকে নিচু স্বরে জানালো, দিদি, তোমার ফোনের কি সুইচ অফ? দাদা তোমায় একবার ক্যান্টিনে দেখা করতে বলল। আইভি ওর বিরক্তি গোপন করে শুধু একটা দীর্ঘশ্বাস ছেড়ে ছেলেটির দিকে মুখ ফিরিয়ে চোখের ইশারায় বুঝিয়ে দিল যে ও আসছে। ছেলেটি ফিরে গেল। আমিও মন খারাপের পসরা বুকে নিয়ে হোস্টেলে ফিরলাম। পরদিন বাড়ি থেকে খবর এলো বাবার শরীর খুব খারাপ। সঙ্গে সঙ্গে তল্পিতল্পা গুছিয়ে রওনা দিলাম। সেই অভিশপ্ত রাতের পর বাড়ি ফেরার জন্য মনটা ছটফট করলেও যেতে পারিনি। ভেবেছিলাম শরীরের ও মুখের দাগগুলো মিলিয়ে গেলে তবেই যাব বাড়ি। কিন্তু বাবার শরীর খারাপ শুনে শেষমেশ বাড়িতে যেতেই হলো। বাড়ি ফিরে বুঝলাম, পাশের গায়ে হরিনাম সংকীর্তনের আসরে গিয়ে আমাদের কলেজেরই এক জুনিয়র ছেলের কাছে আমার ব্যাপারে সব জানতে পেরেই দুশ্চিন্তার উদ্বেগের ফলে বাবার শারীরিক অবস্থার এত অবনতি। ফেরার পর আমাকে কাছে পেয়ে জড়িয়ে ধরে বাবা মায়ের সে কি কান্না। বাবা চোখ মুছে ধরা গলায় বললেন, প্রত্যেক বাবা মা তো চায় তাদের সন্তান নিজের পায়ে দাঁড়াক, সুস্থ থাকুক আর দীর্ঘজীবী হোক। এখন তুই বল, তোর কিছু হলে আমরা দুই বুড়ো বুড়ি কিভাবে বাঁচব? আর মা তো নির্বাক, কেবল আমার হাত দুটো নিজের হাতের মধ্যে ধরে রেখে আঁচলের খুঁট দিয়ে চোখ মুছে চলেছে। আমার তখন নীরবতা ভিন্ন অন্য কোনো ভাষা মুখে জোগালো না। সেই আবেগঘন মুহূর্তে আমার জন্মদাতা পিতামাতার চোখের জল আমাকে বড়ই বিচলিত করলো। মনে হলো এই যুবক বয়সে আমার উচিত তাদের মুখ হাসিতে ভরিয়ে রাখা। অথচ আমার কারণেই ওরা এখন গভীর উদ্বেগ এবং নিরাপত্তাহীনতায় দিন যাপন করতে বাধ্য হচ্ছে। আমার অন্তর মোচড় দিয়ে উঠল।
মনে মনে প্রতিজ্ঞা করলাম, আর নয়, অনেক হয়েছে। আমি আর কিছু না পারি, ওদের স্বস্তিতে জীবনযাপনের ব্যবস্থা তো করতেই পারি। দুদিন বাড়িতে থেকে মা বাবার মনোবল একটু চাঙ্গা করে তাই হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে থেকে যাওয়া বাকি বইপত্র নিয়ে সেই দিনই বাড়ি ফিরলাম। রাত্রে বিছানায় শুয়ে অনেক ভেবে নিলাম ফাইনাল ইয়ারের পরীক্ষা দেওয়ার আগে আর কলেজমুখো হব না, সেই সঙ্গে রাজনীতি ছায়াও মারাবো না এই জীবনে। পরীক্ষার আগের কয়েকটা দিন বাড়িতে থেকে মায়ের রান্না করা ঘরের চালের ভাত খেয়ে জমিয়ে পড়াশোনা করলাম। পরীক্ষা ভালোই হলো। রেজাল্ট আউটের দিন গিয়েছিলাম কলেজে। তন্ন তন্ন করে খুঁজেও কিন্তু সেদিন কোনোভাবেই ওয়াল আপ করার লিস্টে আইভির নাম দেখতে পাইনি। খুব খারাপ লেগেছিল। এমনি করে যে কারো অন্তর্ধান হতে পারে সেটা একবারের জন্যও আমার কল্পনাতেই আসেনি। কিছুতেই মন মানছিল না। আইভি নাই বা আমার হলো, তবু কলেজে যে তার অস্তিত্ব আছে এই ভেবেই মন খুশি ছিল। এখন সে যেন আমার হৃদয়ের কোনো গহীনে জীবাশ্ম হয়ে রয়ে গেল। আর আজকে প্রায় ১.৫ দশক পরে অন্য এক কলেজে ট্রেনিং কক্ষে সেই জীবাশ্মকে চোখের সামনে এমন জীবন্ত হয়ে উঠতে দেখে মনে হচ্ছে আমি যেন কোনো সিনেমা দেখছি। ট্রেনিং শেষ, আমিও হলের বাইরে এলাম। বাইক স্ট্যান্ডে পৌঁছে বাইকে চেপে স্টার্ট করতে যাব কি নোটিফিকেশনের বিপ শুনে হোয়াটসঅ্যাপ খুলে দেখি মেসেজ, সরি, তোমাকে না বলেই তোমার ইলেকশন ডিউটির অ্যাপয়েন্টমেন্ট লেটারে স্ক্রিনশট নিয়েছিলাম, শুধুমাত্র তোমার মোবাইল নম্বরটা নেব বলে। তুমি ফাঁকা থাকলে এবং তোমার কোনো আপত্তি না থাকলে আজ সন্ধ্যায় কোনো রেস্টুরেন্ট কিংবা কফি শপে একটিবার তোমার সঙ্গে মিট করতে চাই। মেসেজটা পড়ে আমি মনে মনে খুব খুশি হলাম। ফাঁসির আসামির প্রাণ ভিক্ষার আর্জি মঞ্জুর হলে সে যেমন খুশি হয়, আমার মনও তেমন নেচে উঠল। কোনো কিছু না ভেবেই আমি রিপ্লাই দিলাম, ঠিক আছে, আমি আসব। সঙ্গে সঙ্গেই দেখলাম মোবাইলের ওদিকের মানুষটা টাইপ করছে। বিপ শুনতে স্ক্রিনে ফুটে উঠল, আমি এই শহরে আজই এসেছি, আগামীকাল বিকেলে ফিরে যাব। আমি কিছুই চিনি না, তুমি রেস্তোরাঁর নাম আর টাইম বলে দাও। দিনের অবশিষ্ট বেলাটুকু নিজের মনে নানা প্রশ্ন আর তার মন গড়া উত্তরের যুগলবন্দিতে কেটে গেল। বড় অস্থির লাগছিল সেই সময়টুকু। কত প্রশ্ন একসঙ্গে মাথায় ভিড় করে আসছিল। আমায় কি ওর এখনো কিছু বলার থাকতে পারে? যদি না থাকে তাহলে আমার সঙ্গে কথা বলার এত আগ্রহ কেন? আর যদি কিছু বলার থাকে তাহলে তো বিষয়টা আরো জটিল। যে সম্পর্ক আজ থেকে প্রায় ১.৫ দশক আগে শেষ হয়ে গেছে, আইভি কি আজও সেই সম্পর্ককে অন্তরে সযত্নে রক্ষা করে চলেছে? কিন্তু সেটা কিভাবে সম্ভব? সেই সম্পর্ককে অন্তরে বহন করার কোনো দায়িত্ব থাকার কথা নয়। আর তাছাড়া এই দীর্ঘ সময় চলার পথে ওর নিজেরও তো ঘর সংসার হয়ে যাওয়ার কথা। তবে কি নিছক সৌজন্যতাবশত আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়? কিন্তু শুধুমাত্র সৌজন্যের কারণে কেউ কি এত ব্যস্ত এবং উদ্বিগ্ন থাকতে পারে? অবশেষে মনকে বোঝালাম, আর কিছুক্ষণ অপেক্ষা করলেই তো সব প্রশ্নের উত্তর পাবো। পূর্ব কথা মতো সন্ধ্যে ৭টাতে রেস্তোরাঁয় পৌঁছে দেখি ও বসে আছে। এই অবস্থায় কেমন যেন লাগছে আমার। একটা অস্বস্তি হচ্ছে, আবার ভালোও লাগছে। কি যেন একটা টান আছে ওর মধ্যে। সেই টানেই বোধহয় শটান ওর সামনে গিয়ে বসে গেলাম। কিছুটা জড়সড় হয়েই বসলাম, যেমন করে পাত্রপক্ষর সামনে একজন পাত্রী গিয়ে বসে, অনেকটা সেইভাবেই। হয়তো আমাকে ওইভাবে বসতে দেখে একটু হালকা হেসে বলল, তুমি কি এখনো সহজ হতে পারবে না অতনু? এক যুগেরও বেশি সময় পর ওর মুখে দ্বিতীয়বার নিজের নামটা শুনে মনে হলো যেন আমি এখনো কলেজেই পড়ছি। মনে হলো এক ঝলক দক্ষিণা বাতাস যেন আমায় স্পর্শ করে গেল। জড়তা কাটিয়ে স্বাভাবিক হয়ে বললাম, তুমি এখনো আমার নামটা স্মরণে রেখেছ? কিছু নাম যে অবিস্মরণীয় হয়ে থেকে যায়। কথাটা যেন আলতো করে ওর মুখ দিয়ে বেরিয়ে এলো। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বাম হাতে ২ আঙুল দিয়ে চশমাটা ঠিক করে নিয়ে আমার মুখের দিকে চেয়ে কথা ঘোরাতে জিজ্ঞেস করলো, মানে শোনো না, ২টো কফি আর ২টো ফিশ ফ্রাই অর্ডার করি। আমি ঘাড় নেড়ে সম্মতি জানালাম। আইভি মৃদু কণ্ঠে বলতে শুরু করলো, খুব আশ্চর্য হয়েছ না আমি তোমার সঙ্গে মিট করতে চেয়েছি বলে? অবশ্য হওয়ারই কথা। আমি চুপ করে শুনতে লাগলাম। আর ওর জমে থাকা কথা অবিরাম প্রবাহকে সচল রাখার জন্য মাঝে মাঝে ২-১টা আগ্রহবর্ধক শব্দ ব্যবহার করছিলাম মাত্র। কি জানো তো, তোমার সঙ্গে কলেজের লাইব্রেরিতে দেখা হওয়ার পরেই তো তুমি বেপাত্তা হয়ে গেলে। আমার পক্ষে যতটা খোঁজ খবর নেওয়া সম্ভব নিলাম। জানতে পারলাম তুমি বাড়ি ফিরে গেছো। এদিকে তনয় বিয়ের জন্য তাগাদা দিতে থাকলো।
বাড়িতে বাবারও ডায়ালিসিস চলতে চলতে শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হওয়ায় বাড়ি থেকেও চাইছিল বিয়েটা দিয়ে দিতে। কিন্তু তোমার সঙ্গে ঘটে যাওয়া ভোটের দিন সেই ঘটনা আমার চোখ খুলে দিয়েছিল। আমি সেদিন তনয়ের আসল চরিত্রটা বুঝে গেছিলাম। আরো খোঁজ খবর করে জানতে পারলাম সাধারণ একজন পলিটিশিয়ান বড়লোক বাপের ছেলে যা যা বদগুণ থাকে তনয়ের মধ্যে সে সবই পুরো মাত্রায় ছিল। তুমিই বলো অতনু, এরপর কি আমার পক্ষে ওকে বিয়ে করা উচিত ছিল? আমি সুযোগ পেয়ে ওকে জিজ্ঞেস করলাম। কিন্তু তুমি তো নিজেই ওকে পছন্দ করেছিলে। একটু আগে সার্ভ করে যাওয়া একটা কফির কাপ আমার সামনে এগিয়ে দিয়ে মুখে তৃপ্তির হাসি টেনে আমার চোখে চোখ রেখে বলল, তোমার মুখে তুমি শুনে খুব ভালো লাগলো। ওর কথায় হুঁশ হলো যে আমি ওকে নিজের অজান্তেই তুমি সম্বোধন করে ফেলেছি। আপনা হতেই একটু অপ্রস্তুত হয়ে চোখ দুটি নামিয়ে নিয়েছি দেখে আইভি বলে উঠল, তোমার চরিত্রের এই বিপরীত বৈশিষ্ট্যের সহাবস্থান আমার খুব টানে। একদিকে তুমি খুবই নরম মনের মানুষ, একটুতেই লজ্জা পাও। অন্যদিকে অন্যায় দেখলে মুহূর্তেই সেই তুমি যেন এক অন্য মানুষ হয়ে উঠো, যেন পুরুষ সিংহ। আমি কফির কাপে চুমুক দিয়ে বললাম, এতটাও সাহসী আমি নই। থাক, আর আমার সামনে এত বিনয়ী হয়ে কাজ নেই। বেশ তো, তবে দুর্বিনীত হয়েই জানতে চাইছি, শেষমেশ কি তনয়কেই বিয়ে করেছিলে? আর কিছু একটা যা তুমি আমাকে জানাতে চেয়েও জানাতে পারোনি, সেটা যদি। দীর্ঘদিনের অসহনীয় যন্ত্রণা থেকে মানুষ নিষ্কৃতি পেলে তার মুখে এক প্রশান্তির হাসি ছড়িয়ে পড়ে। তেমনি মৃদু হাসিতে মুখে আলো ছড়িয়ে আমাকে মাঝপথে থামিয়ে দিয়ে ও বলল, ওকে যখন আমি পছন্দ করেছিলাম তখন ও আমার সামনে সম্পূর্ণ ভালো মানুষের নাটক করেছিল। আমি সেটা বুঝতে পারিনি। তোমার উপরে অন্যায় অত্যাচারের পর আমার কাছে সব স্পষ্ট হতে শুরু করে। তাই তো আমি তোমার কাছে ঋণী। সেই ঘটনা তো আমার চোখ খুলে দিয়েছিল। আমি তোমার কাছে আবারও ক্ষমা চাইছি সেদিনের ঘটনার জন্য। আমি টেবিলের উপর জড়ো করে রাখা ওর হাত দুখানি ধরে শুধু বললাম, প্লিজ। বলতেই চোখ গেল ওর বাম হাতের কবজির একটু ওপরে। ট্যাটু করে লেখা নামটা দেখে মনে হলো ওপরওয়ালা ওর সঙ্গে কি বিদ্রুপই না করেছে। যার থাকা না থাকা ওর জীবনে কোনো প্রভাবই ফেলে না, ঠিক তার নামটাই রয়ে গেছে চিরতরে। এবার একটু কঠিন স্বরে ও যা জানালো তার সারমর্ম করলে দাঁড়ায় যে আইভি ওর বাবার জেদাজেদিতে এবং মায়ের অসহায় নিষ্ক্রিয়তায় নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও পরিস্থিতির চাপে পড়ে তনয়কে বিয়ে করে। শেষে একটু ইতস্তত করে বলল যে এর আর একটা কারণও ছিল। আমি কিছু না বুঝেই একটু অবাক হয়ে ওর শেষ বাক্যটা অনুসরণ করে জানতে চাইলাম, আর একটা কারণ, সেটা কি? ও থমথমে মুখে উদাসী কণ্ঠে জানালো, সেই কারণ আজ অবধি কেউ জানে না, কাউকেই বলিনি। ইনফ্যাক্ট তনয়কেও না। আর সেটা বলার মতোও নয়। তবু আজ এত বছর পর তোমাকে বলে এতদিন ধরে মনের মাঝে একাকী বয়ে বেড়ানো সত্য গোপনের বিশাল বোঝাটা হালকা করতে চাই। আসলে জীবনের এমন কিছু ভয়ঙ্কর সত্য থাকে যা কি জানো, প্রথম যৌবনের উদ্দাম স্রোতে বিয়ের আগেই আমি আর তনয় বেশ কয়েকবার ভেসে গিয়েছিলাম। সে কারণে কিছুদিন পর আমাদের ভালোবাসার একটা ছোট্ট তরঙ্গের পরশ আমি আমার শরীরে অনুভব করতে শুরু করেছিলাম। কিন্তু সেই কথাটাই আমি কোনোদিন ওকে বলিনি। যদি বিয়ের আগেই বলতাম তাহলে ও আমায় ইউজড ন্যাপকিনের মতোই ছুঁড়ে ফেলে দিত। বলতে বলতে ওর চোখ মুখ রক্তিম হয়ে উঠল। আমার খুব খারাপ লাগছিল। মনে মনে ভাবছিলাম, এত বছর পর আমার কাছে ওর কনফেস করার কি দরকার ছিল? আমি তো ওর কাছে একেবারেই মূল্যহীন। ওর জীবন কাহিনীতে আমার তো কোনো ভূমিকা নেই। কি হলো অতনু, তুমি মুষড়ে পড়লে কেন? ভাবছো নিশ্চয়ই আমি আমার জীবনের এই গোপন কথাগুলো তোমায় কেন বলছি। আমি এই প্রশ্নে একটু ঘাবড়ে গেলাম। ও কি মনের কথা পড়তে পারে নাকি? হাত কষলে বললাম, না, সেটা ভাবিনি। ভাবছিলাম তোমার জীবনটা কি কঠিন। না গো, কঠিন ছিল। যতদিন তনয় বেঁচে ছিল আমার জীবন কঠিন ছিল। প্রতিদিন মৃত্যু কামনা করতাম তখন। পরক্ষণেই মনে হতো ছেলেটার কথা। তাই হয়তো মৃত্যুকে মেরে বেঁচেছিলাম। আমি চমকে উঠে জিজ্ঞেস করলাম, কি বলছো? তনয় কি তবে আর? হুম, তনয় নিজে মরে গিয়ে আমায় বাঁচিয়ে দিয়ে গেছে। শরীরের উপর এত অত্যাচার সইবে কেন? বিয়ে 6 বছরের মাথায় লিভার সিরোসিস হয়ে মারা যায় তনয়। না, ওর জন্য কোনো আবেগ, কোনো ভালোবাসা, কোনো দুঃখ কিছুই আর আমার অবশিষ্ট নেই। আইভি ভাবলে শুনে অত্যন্ত নির্বিকার ভাবে কথাগুলো বলল।
ওর কথায় এতটা নিস্পৃহতা ছিল, যেন মনে হলো আইভি ওর নিজের জীবনে সব হারানোর কথা বলছে না, কোনো পর ব্যক্তির জীবনে ঘটে যাওয়া কাহিনী শোনাচ্ছে মাত্র। আমি এমন পরিস্থিতিতে কখনো পড়িনি। বুঝতেই পারছিলাম না এখন ওকে কি বলবো, সান্ত্বনা দেব না সহমর্মিতা জানাবো। হয়তো আমার মনের অবস্থা বুঝতে পেরেছিল, তাই নিজেই উদাসী কণ্ঠে শুরু করলো। জীবন আমাদের কোথায় নিয়ে যায়, কার সঙ্গে কাকে মেলায় সেটা বলা কঠিন। তবে অন্তর থেকে কেউ কিছু চাইলে ঈশ্বর বোধহয় সেটা মিলিয়ে দেন। তনয়ের হাত থেকে মুক্তি পাওয়ার পর জানো অতনু, তোমার কথা আরো বেশি করে মনে পড়তো। তখন তো আমার আঁকড়ে ধরার মতো একমাত্র তুমিই ছিলে। কলেজ লাইব্রেরিতে তোমার সঙ্গে দেখা হওয়ার দিন তোমাকে আমি নতুনভাবে জেনেছিলাম। তোমার অদর্শন তোমাকে যেন আমার মনের অনেক কাছে এনে দিয়েছিল। ধীরে ধীরে আমার প্রতি তনয়ের অবহেলা যতই বাড়ছিল, তোমাকে তত বেশি করে আমি আমার অন্তরে অনুভব করছিলাম। তাই মনে মনে চাইছিলাম মৃত্যুর আগে একদিন যেন তোমার সঙ্গে আমার দেখা হয়। জানো অতনু, আজ যখন তোমায় হঠাৎ আবার নতুন করে আবিষ্কার করলাম, আমি আর তোমার সঙ্গে কথা বলার সুযোগ হারাতে চাইনি। পারলে আমায় ক্ষমা করো। চলো, এবার আমায় যেতে হবে। এই বলে হ্যান্ডশেক করার জন্য আইভি হাত বাড়ালো। আরও একবার আইভির হাতে ট্যাটুটা নজরে এলো। আমি ইতস্তত করে শেষমেশ বলেই ফেললাম, আইভি, তনয় তো চলেই গেছে, কিন্তু সে তোমার হৃদয়ে না পারুক, তোমার শরীরে তার নামটা তোমাকে দিয়ে লিখিয়ে গেছে কিন্তু। আমার কথা একটা করুণ হাসি হেসে আইভি বলল, সবাই ট্যাটু করা তনু নামটা দেখে ভাবে আমি ভালোবেসে তনয়ের নামটা ছোট করে ট্যাটু করেছি। একমাত্র আমি জানি, আর তোমাকে জানিয়ে যাচ্ছি, তনুর আগে অ অক্ষরটা আমি চেয়েও লিখতে পারিনি। আমার বিস্ময়ের ঘোর কাটতে দেখি ও অফিসের গাড়িতে অনেকটা এগিয়ে গেছে। তনুর আগে অ অক্ষরটা আমি চেয়েও লিখতে পারিনি কথাটি আমার ভেতরে যেন একটা তীব্র ভূমিকম্পের সৃষ্টি করলো। ১.৫ দশক ধরে বুকের ভেতরে যে জীবাশ্মকে আমি সযত্নে বয়ে বেড়িয়েছি, তা আজ হঠাৎ করেই এক জীবন্ত ব্যাকুল ভালোবাসায় রূপ নিল। আইভি তনয়ের নয়, আইভি চিরকাল আমারই হতে চেয়েছিল। ওই ট্যাটুর তনু আসলে তনয় নয়, ওটা আমারই নামে শেষাংশ, যা সে সমাজের ভয়ে সম্পূর্ণ করতে পারেনি। হঠাৎ করেই আমার মনে হলো, আমি যদি আজ এই মুহূর্তে ওকে এভাবে চলে যেতে দিই, তবে জীবনের বাকি সময় নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমার সেই কলেজের মারপিটের সময় থমকে যাওয়া পা দুটো আজ আর স্থির থাকলো না। সব জড়তা, সব দ্বিধা এক ঝটকায় ঝেড়ে ফেলে আমি রেস্তোরাঁ থেকে বেরিয়ে রাস্তায় দৌড়াতে শুরু করলাম। সিগনালে আইভির গাড়িটা তখন জ্যামে আটকে ছিল। আমি হাঁপাতে হাঁপাতে গিয়ে ওর গাড়ির জানালার কাঁচে টোকা দিলাম। কাঁচ নামাতেই আইভি অবাক চোখে আমার দিকে তাকালো। ওর চোখে তখনও জল চিকচিক করছে। আমি আর কোনো কথা না বলে সোজা ওর হাতটা চেপে ধরলাম, সেই বাম হাতটা, যেখানে তনু লেখা। পকেট থেকে আমার লেখার কলমটা বের করে আইভির হাতে সেই ট্যাটুর ঠিক আগে আলতো করে পরম মমতায় একটা অ অক্ষর লিখে দিলাম। আইভি স্তব্ধ হয়ে আমার দিকে চেয়ে রইল। ওর ঠোঁট দুটো কাঁপছিল। আমিও চোখের দিকে তাকিয়ে বললাম, অনেকটা সময় আমরা হারিয়ে ফেলেছি আইভি, আর নয়। যে অ অক্ষরটা তুমি ১.৫ দশক আগে সম্পূর্ণ করতে পারোনি, আজ থেকে সেটা সম্পূর্ণ করার দায়িত্ব আমার। তোমার জীবনে সব অন্ধকার মুছে দেওয়ার সুযোগটা আমাকে দাও। আইভির চোখের বাঁধ ভাঙা জল এবার গাল বেয়ে নেমে এলো, কিন্তু সেই কান্নায় কোনো বিষাদ ছিল না, ছিল এক পরম প্রাপ্তির আনন্দ। ও চিরদিনের মতো আমার হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। পেছন থেকে তখন গাড়ির হর্নের আওয়াজ শোনা যাচ্ছিল। সিগন্যাল সবুজ হয়ে গেছে, কিন্তু আমাদের জীবনের যে ট্রাফিক জ্যামটা দীর্ঘ ১৫ বছর ধরে আটকে ছিল, আজ তাও চিরতরে মুক্ত হয়ে গেল। হারিয়ে যাওয়া আইভি আজ সত্যি আমার জীবনে হারিয়ে পাওয়া এক নতুন বসন্ত হয়ে ধরা দিল। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।